ওকে ভাইয়া, তো ধন্যবাদ। আর যারা যারা আমাদের সাথে জয়েন করতে চান তারা থাকবেন। ওকে। আচ্ছা, আর আমি ভাইয়া তাহলে আপনার হচ্ছে হোস্ট পারমিশন সরানো হয়েছে, আপনি চাইলে এখন লিভ নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম। হুম, আসসালাম। আচ্ছা, ওকে। তো আমাদের আজকে হচ্ছে পরীক্ষা পরবর্তী কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিসের, সরি, হ্যাঁ, কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিসের প্রথম নলেজ শেয়ারিং সেশন। আমাদের অলরেডি কিছুক্ষণ আগে আমরা আরেকটা নলেজ শেয়ারিং সেশন ছিল। তো আমি খুবই আনন্দিত যে এখানে দুইজন ব্যক্তি আছেন যারা অলরেডি আপনার সব বিষয়ে পাশ করে ফেলছে, ওনার শুধু বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজি বাকি ছিল। তো ওনাদের দুইজনেরই ভালো লেগেছে দেখে আমি আনন্দিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের ভেতর থেকে এবার যারা যারা এখন এই মুহূর্তে আছেন তাদের ভেতর যারা কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিসের সামনের সেশনে পরীক্ষা দিতে চান, তারা হচ্ছে এখনকার এই সেশনে থাকতে পারেন। এবং আপনারা চাইলে আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে শেয়ার করতে পারেন। এবার আসুন, কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস এই সেশনটা আমরা দুইজন মিলে কন্ডাক্ট করব। একজন হচ্ছে আমি, আরেকজন হচ্ছেন আমাদের সন্দীপ চন্দ্র পাল, এসিএ দাদা। ঠিক আছে? উনি কিভাবে দেখবে আর আমি কিভাবে দেখবো, আমি একটু আপনাদেরকে শেয়ার করছি। আচ্ছা, আশা করি আমার লিঙ্কটা মোটামুটি শেয়ার করা হয়েছে, আই গেস। তাও পার্টিসিপেন্ট সংখ্যায় অনেক কম থাকাতে আমার কাছে খুব খারাপ লাগতেছে। তো হুম, আশা রাখবো যে আপনারা, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অফকোর্স আপনারা লিঙ্কটা বাকিদেরকে শেয়ার করবেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে। এবার আসুন আমরা কিভাবে আমাদের ক্লাসটাকে কন্ডাক্ট বা নলেজ শেয়ারিং সেশন বলবো আমি এটাকে, আর আমরা এটাকে কিভাবে তাহলে কন্ডাক্ট করব। ফার্স্ট অফ অল, আমরা আমাদের পুরো ম্যানুয়ালটাকে কমপ্লিট করব। সেটা কিভাবে? আমাদের যদি প্রফেশনাল লেভেলে সবচাইতে ছোট কোনো ম্যানুয়াল থাকে সেটা হচ্ছে কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিসের ম্যানুয়াল। তো যেহেতু ম্যানুয়ালটা ছোট, তার মানে এটা আমাদের কমপ্লিট করাটা ফরজ। এবার আসুন আমি কি করব আর সন্দীপ চন্দ্র পাল দাদা কি করবে। প্রথমত, আজকে আমরা যেহেতু কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিসের পরীক্ষা পরবর্তী প্রথম সেশনটা, তাই প্রথম থেকে আবার শুরু করতেছি। যদিও এর আগে একটা ক্লাস হয়েছিল বা একটা সেশন হয়েছিল, আমি প্রথম থেকে শুরু করি। তো আমরা আমাদের এই টপিকটাতে ফার্স্ট অফ অল হচ্ছে ম্যানুয়ালটা ধরে শেষ করব। এটা আমি করব, ধরেন চ্যাপ্টার 1 প্রথমে আমি ম্যানুয়াল ধরে শেষ করব। সেখানে কি কি থাকবে? ধরেন এটা হচ্ছে চ্যাপ্টার 1, কোম্পানিজ অ্যাক্ট 1994 এবং অ্যামেন্ডমেন্ট সহ যা যা আছে। এখানে আমি আমার পরীক্ষার জন্য যা যা দরকার জাস্ট ওই জায়গাগুলোকে কমপ্লিট করব। বেশি জিনিস আমার পড়ার দরকার নেই, যেটা না পারলেই নয়, যেটা আমাকে পরীক্ষায় পাশের জন্য পড়তে হবে, শুধুমাত্র আমি সেটাই কমপ্লিট করব। এভাবে করে আমি পুরো ম্যানুয়ালটাকে কমপ্লিট করব। এক চ্যাপ্টারের ম্যানুয়াল আমি শেষ করার পরে সঞ্জীব চট্টোপাধ্যায় দাদা আসবেন। উনি এসে যতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে বা সার্কুলার হয়েছে, সেটা আমি অনেকগুলো ক্লাস নেই বা অনেকগুলো সেশন আমি নেই, সার্টিফিকেট বলেন প্রফেশনাল বলেন। তো এটার জন্য আমাকে অ্যামেন্ডমেন্টের পিছনে দেখা এতটা সম্ভব না আমার জন্য। তাই আমি দাদাকে রিকোয়েস্ট করেছি, দাদা আপনি একটু কাইন্ডলি যে অ্যামেন্ডমেন্ট গুলা হয়েছে লতে ওইগুলো একটু দেখবেন, আর পাশাপাশি সাজেস্টেড অ্যান্সারটা আপনি ক্লিয়ার করবেন। তারপরে ম্যানুয়ালে যা আছে এটা আমি দেখবো। আর ওইটার এক চ্যাপ্টার শেষ হবে, ওই চ্যাপ্টারের আবার দাদা আসবে, দাদা এসে সার্কুলার যেগুলো নতুন হয়েছে এগুলো দাদা আপনাদেরকে দিবে এবং ওইগুলো সম্পর্কে সেশন নিবে। সেই সাথে সাজেস্টেড অ্যান্সার দেখবেন। আবার দ্বিতীয় চ্যাপ্টারের শুরুতে আমি দেখবো, তারপর আবার আমার চ্যাপ্টার শেষ হয়ে গেলে তখন আবার দাদা আসবেন, দাদা দেখবেন। এভাবে করে আমরা কন্টিনিউ করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আপনারা যদি আমার একটু সাথে ভেঙে ভেঙে কথাবার্তা যাচ্ছে। না বলেন তাহলে আমি কন্টিনিউ করব না। জাস্ট এটা মুখের উপর বলে ক্যান্সেল করে দিয়ে বের হয়ে যাব, শেষ। এতক্ষণ কিন্তু বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজিতে ভাই অনেক পার্টিসিপেশন যাই থাকুক না কেন, কথা বলছে, পার্টিসিপেট করছে। আপনি যদি পার্টিসিপেট না করেন তাহলে আমি কোনো কথা বলে আমার কোনো লাভ নাই। এটাকে আপনার মাথার উপর দিয়ে যাইতেছে না ভিতর দিয়ে যাইতেছে, এটা তো আমাকে বুঝতে হবে, তাই না? তা একে তো আমরা একজন একজনকে দেখতেছি না, তাহলে আপনার ফেস দেখলে বুঝতে পারতাম হ্যাঁ ওনাকে দেখা যায়। তো যেহেতু ফেস দেখতেছি না, তাই আপনাকে অবশ্যই কি করতে হবে? রেসপন্স করতে হবে। যদি রেসপন্স না করেন তাহলে লাভ নাই। ক্লিয়ার?
হ্যালো, এই জি দাদা ক্লিয়ার। আচ্ছা, তো রেসপন্স আমরা করব, দেখি আমরা সবাই মিলে একটু উত্তর দিই। হ্যাঁ করবো। জি ভাই আসি সবাই বলি। ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। জি ভাই এবার আসেন, এবার বলি আমাদের আমরা যে এগুলা করব, এখন পাস করার জন্য আমার কি কি লাগবে বা পাস কিভাবে করি, আলটিমেটলি আমাদের সবার লক্ষ্য কি? বলেন না উমা। কি পাস করা? পাস করা। পাস করা ভাইয়া। তাহলে এখন আমাদের সবার লক্ষ্য যেহেতু পাস করা, তার মানে পাস করার জন্য এখানে তিনটা জিনিস লাগবে। কি কি সেটা? প্রথমটা হইলো আপনাকে আমাদের এখান থেকে যা যা দেয়া হবে এগুলা কোনোভাবে ফাঁকিবাজি করা যাবে না। আপনাকে আমরাই দিতে কমাই দিতেছি, অনেক কিছু বাদ দিয়ে দিব। এই যে এখানে সবুজ কালিরে আরো কমাবো, সমস্যা নেই। এখন এই বাদ দেওয়ার উপর যদি আপনি আবার বাদ দিতে যান তাহলে মহা সমস্যা। এখন আপনি যদি চিন্তা করেন যে দাদা তো এত কিছু বাদ দিয়ে দিচ্ছে, আমিও একটু পন্ডিতি করে বাদ দিই, তাইলে আপনি শেষ। তাই প্রথম কথা, যেটা আপনাকে পড়ানো হচ্ছে বা বোঝানো হচ্ছে বা ডেলিভারি দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এটা মনে প্রাণে পড়তে হবে। এর বাইরে আপনি পারলে পড়েন, না পারলে দরকার নেই, পাস করার জন্য দরকার নেই। জানার জন্য আপনার যদি অনেক ইচ্ছা থাকে, অনেক সময় থাকে, আপনি পড়েন। দ্বিতীয় কথা, আপনার এই যে জিনিসপত্রগুলো জানছেন, তাহলে আমার স্টেপ 1 গেল, যে যা দিব তা ঠিক করে শেষ করতে হবে। স্টেপ 2, যা দিব এটা আপনি পরীক্ষার হলে করে লিখে আসতে হবে। পরীক্ষার হলে যেটা চাইছে এটা বুঝতে হবে এবং লিখে আসতে হবে। তো লিখে আসলে কি আপনি পাস করবেন? ঠিক করে উত্তর হচ্ছে না। আরো একটা জিনিস লাগবে, তাহলেই আপনি পাস করবেন। সেটা কি? তো থার্ড ওয়ান ইজ, আপনার যে লেখাটা লিখে আসছেন এটা যিনি খাতা কাটবে ওনারা বুঝতে হবে। যদি উনি সেটা না বুঝে তাহলে আপনি কোনোভাবেই পাস করবেন না। হ্যাঁ, আপনি একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, তাও আপনি পাস করবেন না। কারণ কি? আপনার লেখা উনি বুঝে না। একদম সিম্পল কথা। কেন এই কথাগুলো বললাম এবার আসেন। আমাদের এখানে এমন অনেকেই আছে যারা 100% পাস করবেন শিওর। মানে এটা ধরেন, যারা এখানে একাডেমিতে থাকেন তারাও শিওর যে ইনি পাস করবেন, তাও পাস করে না। এরকম লোকও আছে। কেন করে না? কারণ ওনার হাতের লেখা যে খাতা কাটবে সে বুঝে না, তো উনি পাস করে না। এবং যতদিন না উনি ওনার হাতের লেখা ঠিক করবে ততদিন উনি পাস করতে পারবে না। এটা শিওর, এটা একদম শিওর। আবার এমনও আছে, এখন আপনি তো বলবেন যে ভাই তাইলে কি যারা পাস করে তাদেরকে আপনি বলছেন হাতের লেখা ম্যাটার করে কি করে না? উত্তর হচ্ছে হাতের লেখা ম্যাটার এখন করে, আগে করতো না। কেন করে? কারণ হচ্ছে আমাদের আগে সার্টিফিকেট লেভেল পাস হইতো রিটেন পরীক্ষা দিয়ে। আমার কথাগুলো শুনেন, একটু পরেই ক্লাস শুরু, মানে এগুলো ক্লাসের অংশ, এগুলো আপনাকে জানতে হবে। আপনি যদি এগুলো না জানেন তাহলে মানে আংশিক জিনিস থেকে কখনো পাস করা যায় না। ওই যে একটা গল্প আছে না, দরজা খুলতে পারে কিন্তু মানে ভিতরে ঢুকতে পারে কিন্তু বাইরে হওয়ার সময় বাইরে হওয়ার কি মন্ত্র পড়বে সেটা সে জানে না। ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী বিষয়টা আছে না, অনেকটাই এরকম আর কি। তো যেটা জানেন পুরোটাই জানেন, এটা আপনার জানা দরকার। তো এখন আপনি আগে কি হইতো, সার্টিফিকেট লেভেলে যেহেতু রিটেন পরীক্ষা হইতো, সার্টিফিকেট লেভেলে পাস করতো ধরেন 50 জন। 50 জন পাস করে পিএলএ উঠতো। তো পিএলএ যারা পরীক্ষা দিত তাদের খাতাও থাকতো অনেক কম, মানে হচ্ছে সংখ্যায় অনেক কম পরীক্ষা দিত। তো যারা খাতা কাটতো তারা মোটামুটি একটু চিন্তা করে চেষ্টা করতো যে আচ্ছা দেখি তো এ কি লিখছে, একটু বুঝা দেখি, বা তার লেখাটা সে কি এ লিখলো না পি লিখলো এটা আগে একটু বুঝা তারপর আমি দেখি। দেন ওনারা ওইভাবে জাজ করতো। কিন্তু বর্তমানে কি হয়েছে যে এক সেশনে সিএলএ পাস করে 300+। আমি নিজে 9 সেশন পড়াইছি, আমার একাডেমি থেকে আমার হাত দিয়ে 350+ পাস করছে। কারণ আপনাদের এখানে যতজন স্টুডেন্ট আছে তার মধ্যে এই যে এখন ভিতরে যারা আছে তার মধ্যে অনেকেই আছে যারা আমাদের আচ্ছা, ওকে ওকে, আসতে বলছি। তো আমাদের এখানে এমন অনেকেই আছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? জি জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে। কম শোনা যাচ্ছে। আমাদের একাডেমিতে এমন আছে, অনেকে আছে ভাইয়া আপনি যারা, একটু লাইনটা ঠিক করে নেন না কাইন্ডলি। একটু না ঘের না, ঘের আমার হয়। লাইন ঠিক আছে, আমার লাইন ঠিক আছে, ঘের ঘের হচ্ছে না। আপনার হয়তোবা আপনার তাতে একটু প্রবলেম আমার করতেছে, সাথে তাই না? আচ্ছা জি দেখি। হ্যাঁ,
তো বিষয়টা না হচ্ছে এটা এমন। ওকে না, আমি ডাটাতে। আচ্ছা ওকে, না না কিছু না, আমি বলি। এবার তাহলে কি হচ্ছে, যদি 300 জন যদি এক সেশনে পাস করে, 9 সেশনে কত হয়? 2700 জন। এই 2700 জন সবাই কি পিএলএ পরীক্ষা দিতে বসতেছে না? 2700 না বসলেও আপনার 2000 তো বসতেছে, তাহলে দেখেন খাতা কি পরিমাণ বাড়তেছে। তো এই কারণে এখন আর যার খাতা লেখা বোঝা যায় না, মানে একদম বোধগম্য না, বিচ্ছিরি হাতের লেখা, তার খাতা বাদ। শেষ, প্রথমেই বাদ, খাতা দেখার আগেই খাতা বাদ। বোঝা গেছে? এক্ষেত্রে আপনাকে এটা বলা হয় না যে হাতের লেখা সুন্দর করতে হবে, এটা না, বলা হয়েছে হাতের লেখাকে বোধগম্য করতে হবে। যদি বোধগম্য না হয় আপনি পাশ করবেন না, যাই জানেন আপনি পাশ করবেন না। ঠিক আছে? আর যারা অলরেডি কয়েক বিষয় পাশ করে ফেলছেন, তারা শিওর থাকেন যে তাদের হাতের লেখা বোধগম্য, নইলে তারা এগুলো পাস করতেন না। তারা এবার শুধু কন্টেন্টের দিকে দেখেন, যে কি পড়তে হবে, কি আপনার জানেন না, আপনার কোথায় গ্যাপ আছে। এই তাসির তোর বাপের ফোন দে। এই হ্যালো হ্যালো ইন্দানিল্লাহ। হ্যালো, আপনার হুম, মিউট করেন। হ্যালো, জারিন আপু, আপনার নয়েজ আসতেছে আপু। হ্যাঁ হ্যাঁ করে ফেলছি। নয়েজ আসতে মিউট রাখবেন। এবার দেখেন, তাহলে মোটামুটি আমরা আমাদের সব জিনিসে বুঝাইতে পারছি। এবার আসেন আপনাদের মোটিভেশন দেওয়ার জন্য একটা কথা বলি, কেন এটা বলতেছি। আমাদের একাডেমিতে এবারে প্রথম, গতবার আইটিতে অনেকে পাশ করছে যারা সিএল পাস করে না, বাট পিএল আইটি গভর্নেন্স পাস করছে। এখন অনেকে এটা নিয়ে হাহাহি করে কেন, অনেকে বলে যে পিএল আইটি গভর্নেন্স তো আন্দাজে ডাইগেই আমি পাস করে ফেলছি, এমন অনেকে বলে। এবার প্রথম একটা স্টুডেন্ট যিনি কিনা পিএল এর এখনো সিএল এর এখনো 3 বিষয় বাকি আছে, তিনোটা ম্যাথ, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, এমআই, ট্যাক্স, তিনোটা ম্যাথ বাকি আছে। তো ওনার বেশ, এটা আমি একটু আগের ক্লাস তো বলছিলাম, তো এটা যেহেতু নতুন ক্লাস তা আবার একটু বলতেছি। জাস্ট আপনাদের জন্য, এখানে নতুন অনেকে আছেন, লয়ের ক্লাসে ঢুকছেন এই কারণে। তো ওনার এই 3 বিষয়ে পাশই আসতেছে না। তো উনি গতবারের সার্টিফিকেট লেভেল পরীক্ষার আগে উনি আমাদের এখানে আসছেন যে দাদা আমি তো প্রায় অনেকবার পরীক্ষা দিছি, যেমন একটু আগে একজন বিজনেস স্ট্র্যাটেজি পরীক্ষা 7-8 বার দিয়ে ফেলছে কিন্তু পাশ করে নাই, বাকি 6 বিষয়ে পিএলএ পাশ করে ফেলছে। হ্যাঁ, তো 1 মিনিট। হ্যাঁ দাদা, আপনি ক্লোজ করে দিয়েন। আপনি ওই যে লাস্টে এটা বলে, হ্যাঁ দাদা আপনি লাস্টে এটা বলে যে ট্যাক্সে যারা যারা এনরোল করতে চাচ্ছেন, আমার সাথে, মানে আপনি প্রয়োজন ওই যে আমার নাম্বারটা স্ক্রিনে লিখে দিয়ে দেন বলেন যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, এটা বলে শেষ করে দেন। হ্যাঁ, আমি এই যে পিএল এর লতে আছি তো এই কারণে। ঠিক আছে? হ্যালো, ঠিক আছে দাদা, ওকে, নমস্কার। তো এবার হচ্ছে উনি এবার যখন আমার কাছে আসছে, এখানে হয়তো বলতে পারেন যে ভাই খেজুরে আলাপ বলতেছি, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি খেজুরে আলাপ, এটা আপনাদের জানা দরকার তাই জানাচ্ছি। তো উনি হচ্ছে আসার পরে উনি যেটা এতবার পরীক্ষা দিছে, আমার মনে হয়েছে যে না, আর এখানে শুধু শুধু কিছু গ্যাপ নিশ্চয়ই আছে, উনি এটাও পরীক্ষা দেখ, সাথে পিএল এরও 2টা সাবজেক্ট পরীক্ষা দেখ। তো আমি ওনাকে অডিটার আইডি দিতে বলছি, উনি আইডি দেয়, ওনার কাছে বেশি মনে হচ্ছিল, তো উনি অডিটে ফ্লেক্সিবল করে দিয়ে আমাদের এখানে এনরোল করছিল। এবং উনি প্রথমবার অডিট পরীক্ষা দিয়ে প্রথমবারে অডিট পাস করছে, প্রথমবারেই। অথচ উনি এই যে সিএল এর রেজাল্টটা আগে দেয়, সিএল এর রেজাল্ট পরে দেয়, সিএল এ উনি এখন মানে এবারও 3টার একটা পাস করে নাই, বাট পিএল এ কিন্তু উনি করে ফেলছে একটা। তার মানে কি, আপনাকে এই কথা কেন বললাম, তো উনি যেহেতু 3 বিষয় অলরেডি সার্টিফিকেট লেভেলে পরীক্ষা আছে, আর আপনারা হয়তো অবগত আছেন যে গতবার পিএল এর পরীক্ষার কিছুদিন পরে সিএল এর পরীক্ষা হয়েছে। তো তার মানে উনি পিএল এরটার জন্য অনেক বেশি যে ইফোর্ট দিব ওই সময় ওনার নাই, কারণ উনি 3টা ম্যাথ সিএল এর করে আর পিএল এর হচ্ছে অডিট করতেছে। তো এখানে যা দাগানো লাইন আছে তার বাইরে উনি কিছুই পড়ে নাই, কিছুই পড়ে নাই। এই কারণেই আপনাদেরকে তাই বললাম যে এখানেও ঠিক একই হবে, দাগানো লাইনের বাইরে আপনাকেও কিছুই পড়তে হবে না। জাস্ট এই 3টা জিনিস ফলো করবেন, যে আপনি যা পড়তেছেন সেটা ভালো করে পড়বেন, আমার দাগানো লাইনগুলো বা যেগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হয় আমি যা দিচ্ছি দাদা যা দিবে। সেকেন্ড স্টেজ আপনাকে পরীক্ষা হলে ঠিক মতো লিখে আসতে হবে প্রশ্ন বুঝে। এন্ড থার্ড স্টেজ অবশ্যই সেটা হাতের লেখা বোধগম্য করে। ব্যাস। যাই হোক, অনেক কথা বললাম, এবার চলে আসি ডিরেক্ট আমাদের চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 1 হচ্ছে আমাদের কোম্পানি অ্যাক্ট। কোম্পানি অ্যাক্টের এখানে প্রথমটাতে কিছুই আলাদা করে বোঝানোর নাই। কোম্পানি অ্যাক্ট হচ্ছে কোম্পানির জন্য, কোম্পানি গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হবে এটার মাধ্যমে। এখানে আর আলাদা করে বোঝানোর মতো বিশেষ কোনো কিছু নাই। ঠিক আছে?
যেভাবে দাগানো আছে ভেঙে ভেঙে দাগানো আছে, এটা খেয়াল করবেন। আপনারাও চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেটাতে বোঝানোর কিছু আছে সেটা আমি বোঝাচ্ছি। এবার হচ্ছেন কোম্পানি অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। তো এটা কি? এটা মূলত সাধারণত জয়েন্ট স্টক কোম্পানি হতে পারে, স্ট্যাচুটরি কোম্পানি হতে পারে। জয়েন্ট স্টক কোম্পানি গুলা সাধারণত ডিজাইন করা হয় প্রফিটের জন্য, ঠিক আছে? পড়ার সময় আপনারা গ্রিন লাইন পুরোটা পড়বেন, বাট আমি বোঝানোর সময় দ্রুত বোঝাইতে হবে, তো তাই হচ্ছে জাস্ট স্পেসিফিক জায়গাগুলোতে বোঝাচ্ছি যেটা দরকার আপনার। তো কোম্পানি ওয়াইডলি ইউজ করা হয়, একটা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি যেটা এখানে প্রফিটের জন্য, একটা স্ট্যাচুটরি কোম্পানি যেমন ধরেন গ্যাস, ইলেকট্রিসিটি, এই সকল যে সকল কোম্পানিগুলো থাকে ওইগুলা সচরাচর স্ট্যাচুটরি কোম্পানি হয়ে থাকে, যেটা কিনা আন্ডারটেকিং ওয়ার্কস অফ পাবলিক ইউটিলিটির জন্য হয়। এরপর a company means an association of attaining some common objectives which may be with or without profit। তার মানে একটা কোম্পানি হইতে হইলে এটা যে অবশ্যই প্রফিট মেকিং হইতে হবে বিষয়টা এমন না, কারণ যেগুলো রাষ্ট্রীয় ব্যবসা এরকম অনেক কোম্পানি আছে তো যেটা কিনা সবসময় ইন্টেনশন প্রফিট মেকিং এর থাকে না। এবার ক্যারেক্টারিস্টিক্স অফ কোম্পানি, এ কোম্পানি ইজ ক্রিয়েটেড when it is registered under the Companies Act. It comes into being from the date mentioned in the certificate of incorporation। তার মানে একটা কোম্পানি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাওয়ার পরে এটা জন্ম লাভ করে, জন্ম হইয়া যায়। তাই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনকে কোম্পানির বার্থ সার্টিফিকেট বলা হয়, বার্থ সার্টিফিকেট অফ এ কোম্পানি বলা হয়। আর সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাওয়ার পরে প্রাইভেট কোম্পানিগুলো তাদের অপারেশন শুরু করতে পারে, কিন্তু পাবলিক কোম্পানি পারে না। পাবলিক কোম্পানির আরো একটা কাগজ লাগে, সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, কেমন? ওইটা লাগে, ওইটা হওয়ার পরবর্তীতে মানে ব্যবসা শুরু করার জন্য অনুমতিপত্র লাগবে, তাহলে পাবলিক কোম্পানি তার ব্যবসা শুরু করতে পারবে। এবার আসুন, আপনারা আছেন? হ্যালো, হ্যালো। জি হ্যাঁ ভাইয়া, দাদা শুনতে পাচ্ছেন? বুঝা যাচ্ছে। ঠিক আছে ভাই, আপনারা আছেন নাকি না একটু জানাই, তো আমি আছি নাকি না আমি তো বুঝবো না। নেটওয়ার্ক গুলো তো একটা বিষয় থাকে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে কি বলছে যে নো কোম্পানি অ্যাসোসিয়েশন অর পার্টনারশিপ। এখানে দেখেন, এখানে বলছে 4-1 কিছু কথা বলছে, এগুলো আমাদের জানা দরকার। একটা কোম্পানি একটা আর্টিফিশিয়াল পার্সন, তাই না? কোম্পানি কি জীবন আছে নাকি? নাই। এখন একটা কোম্পানি আর্টিফিশিয়াল পার্সন, ওই ব্যক্তি আলাদা, এবং যে কোম্পানির মালিক সে আলাদা। আমরা একটা কোম্পানি এবং কোম্পানির মালিককে আলাদা আলাদা করে ধরি, এটা বলেন তো অ্যাকাউন্টিং এর কোন কনসেপ্ট অনুসারে? অ্যাকাউন্টিং দাদা বিজনেস এন্টিটি কনসেপ্ট। বিজনেস এন্টিটি কনসেপ্ট বা ব্যবসা সত্তা নীতি, এটা অনুসারে মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান একটা অপরটা থেকে আলাদা, কেমন? আর কোম্পানিটা আলাদা একজন ব্যক্তি ধরা হয়। আচ্ছা, এবার গেল, এখন ধরেন একটা কোম্পানির শেয়ার হোল্ডার যতজন আছে সবাই কি করলো, প্লেনে করে এক জায়গায় গেছে ঘুরতে, কেমন? এখন যারা ঘুরতে গেছে শেয়ার হোল্ডার ডিরেক্টর লেভেলে যারা আছে সবাই ধরেন ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে ওই কোম্পানির প্লেনটা দুর্ঘটনায় পুরা প্লেনের সবাই মারা গেল। এই কোম্পানি কি জীবিত থাকবে নাকি মারা যাবে? উত্তর কি? না, মারা যাবে না দাদা। মারা যাবে না। এই যে কোম্পানিটা মারা যাবে না, এটা কিসের কারণে বলেন তো? কোন জিনিসটা থাকার কারণে কোম্পানি মারা আর্টিফিশিয়াল যাবে না? হ্যাঁ, আর্টিফিশিয়াল এন্টিটি, আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল, লিগ্যাল এন্টিটি। হ্যাঁ, আর্টিফিশিয়াল লিগ্যাল এন্টিটি। এখন এই যে কোম্পানির আর্টিফিশিয়াল লিগ্যাল এন্টিটির কারণে একটা কোম্পানির সবাই মারা যাওয়ার পরও কোম্পানি মারা যায়নি, এটা কি কি বলে? পারপিচুয়াল সাকসেশন। কি বলে? পারপেচুয়াল সাকসেশন। পারপিচুয়াল সাকসেশন, কেমন? আমরা ক্লিয়ার বিষয়গুলো? আচ্ছা, এবার আসেন
এই কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন, ইট ইজ নট ন্যাচারাল পার্সন, এগুলো যা আছে এখানে বলছে যে এটা অ্যাক্ট করে বোর্ড অফ ডিরেক্টরদের দ্বারা, যেটা ইলেক্টেড হয় শেয়ার হোল্ডারদের দ্বারা। এদের রাইট হচ্ছে অ্যাকোয়ার ডিসপোজ প্রপার্টি। ইট হ্যাজ দ্য রাইট মানে হচ্ছে কোম্পানির রাইট আছে, মানে কোম্পানির যদি কোনো অ্যাসেট কিনে তাহলে এটা কার নামে কিনা হয়? শেয়ার হোল্ডারের নামে, তো কোম্পানির নামই দাদা। কোম্পানির নামেই হবে। গুড। এবার আসেন এরপর একটা সেপারেট লিগ্যাল এন্টিটি, এটা অলরেডি আমরা বুঝাই ফেলছি, সো দাগায় ফেলে। এরপরে 3 নাম্বারটা 4 নাম্বারটা পারপিচুয়াল সাকসেশন, এটা আমরা বুঝাই ফেলছি, দাগায় ফেলে। ঠিক আছে, হ্যালো, দাগানো জি দাদা, মার্ক কথা করছি। বলতে। হ্যাঁ, আর একটা কথা, এটা একটা সত্যি বলতে কি জানেন, আমি জানি না আপনারা এর আগে কি পড়ে প্রিপারেশন নিছেন, কিন্তু একটা সত্যি কথা বলতে, আপনারা যারা ম্যানুয়াল না পড়ে বিভিন্ন জায়গায় মুখের শীত পড়ে প্রিপারেশন নিতে যান, তাদের মধ্যে সারা জীবন পাস করার আগে পর্যন্ত একটা নার্ভাসনেস থাকবে। কেন থাকবে জানেন? যতদিন পাস করবেন না আপনার মনে হবে এই যে আমি মনে হয় কিছু মিস দিচ্ছি, আমি মনে হয় কিছু মিস দিচ্ছি, এটা আপনার নিজের মনেই আসবে। যখন আপনি ম্যানুয়াল পড়বেন তখন, আমি তো এই পুরো ম্যানুয়ালটা পড়ে আপনাদেরকে সামারি দিচ্ছি, এখানে কিন্তু পুরো ম্যানুয়ালই আমার পড়া। এই কারণে আমি জানি যে কোনটা লাগবে কোনটা লাগবে না। আপনি যখন ম্যানুয়াল ধরে এটা পড়তে যাবেন তখন আপনার মনে হবে যে হ্যাঁ আমি কিন্তু ম্যানুয়ালটা পড়ছি, আমার একটা কনফিডেন্স আছে। ঠিক আছে, ম্যানুয়ালের বাইরেরও কিছু জিনিস লাগবে যেটা দাদা আপনাদেরকে ডেলিভারি দিবে। সো এটা আপনার কনফিডেন্স জেনারেটের জন্য ম্যানুয়াল থেকে পড়া অনেক ভালো কাজে দেয়, অনেক ভালো। আর অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে ম্যানুয়াল ধরা ওইভাবে সম্ভব না, কারণ এটা কিছু টেকনিক আছে এটার মাধ্যমে পাস করা যায়। বাট প্রফেশনাল লেভেলের জন্য প্রত্যেকটা সাবজেক্টের ম্যানুয়াল ধরা আমার মতে খুবই দরকার, মানে এটা ফরজ। এবার আসেন পারপেচুয়াল সাকসেশন যেহেতু আসে, এগুলা তো হাইলাইট করছেন। পারপেচুয়াল সাকসেশন does mean that in spite of change in the membership of the company, its continue not be affected. Since a company is created by law, it is it can be owned up by resorting the legal provision of the Companies Act. তার মানে যেহেতু এটা ল দিয়ে হয়েছে, এটাকে ধ্বংস করার জন্য লই লাগবে। তার মানে এমন না যে কেউ একজন মরে গেছে কোম্পানি ধ্বংস হয়ে যাবে। এবার আসেন লিমিটেড লাইবিলিটি। তো কোম্পানি দুই ধরনের হইতে পারে, দুই ধরনের নয়। আচ্ছা আমি মনে হয় আজকে অনেক কিছু স্কিপ করছি, নাকি করিনি? না আচ্ছা আছে মনে হয়। আচ্ছা বলতেছি শুনেন, কোম্পানি মূলত 3 ধরনের হইতে পারে। কয় ধরনের? 3 ধরনের। হ্যাঁ, এখানে ভিতরে দাগানো টাগানো বা লেখা আছে, আপনারা আগে আমার কথা শুনেন, এরপরে এখান থেকে দাগাই নিন বা দাগাইতে দাগাইতে শুনতে পারেন। 3 ধরনের কি কি? প্রথমত হচ্ছে লিমিটেড বাই শেয়ার। লিমিটেড বাই শেয়ার কি? ওইখানে ওই কোম্পানিতে যত শেয়ার থাকবে প্রত্যেকটার একটা পার ভ্যালু থাকবে। আর শেয়ার কি? শেয়ার হচ্ছে টোটাল মূলধনের পরিমাণ টাকার ক্ষুদ্রতম অংশ হচ্ছে শেয়ার। আমি যদি শেয়ার দিই, একটা কোম্পানির টোটাল মূলধনের সমপরিমাণ অর্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে শেয়ার। ফর এক্সাম্পল, একটা কোম্পানির একটা শেয়ারের ফেস ভ্যালু যদি 10 টাকা হয়, একটা সাধারণ শেয়ারের ফেস ভ্যালু যদি 10 টাকা হয়, আরেকটা সাধারণ শেয়ারের ফেস ভ্যালু 20 টাকা হবে না। সবগুলা সাধারণ শেয়ারের ভ্যালু একই হবে। তাহলে একটা হচ্ছে যে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, তাহলে ওই কোম্পানি যদি কোনো কারণে লিকুইডেশনে যায় এবং তাদের লাইবিলিটি থাকে, তাহলে সেক্ষেত্রে ওই লাইবিলিটিটা বিয়ার করার জন্য ওই কোম্পানির ক্যাপিটালে হাত দেওয়া হবে। আর ক্যাপিটালটা কোনটা? যেটা কিনা শেয়ার হোল্ডাররা এখানে ইনভেস্ট করেছিল। এর বাইরে শেয়ার হোল্ডারদের ঘরের থেকে কোনো টানাটানি করা হবে না। ধরেন আমি একটা কোম্পানি দিছি নোবেল প্রফেশনাল একাডেমি লিমিটেড, বা আমি একটা কোম্পানি দিছি এনএফআই, নোবেল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমার কোম্পানির ধরেন একটা নির্দিষ্ট পেইড আপ ক্যাপিটাল বা অথরাইজ ক্যাপিটাল আছে, এটা ধরেন 5 লাখ টাকা। তো অনেকেই অথরাইজড ক্যাপিটাল কম দিয়ে কোম্পানি খুলতে চায়। এটার কারণ কি? কারণ যত কম অথরাইজ ক্যাপিটাল থাকবে তত আরজেসি তে অ্যাপ্লাই করার জন্য খরচ কম। আপনি তো বলতে পারেন আমি তো 1 কোটি দিয়েও কোম্পানি খুলতে পারি, পারেন, কিন্তু তখন খরচ বেড়ে যাবে। সো আমার ক্যাপিটাল কম দিয়ে আমি ব্যবসা করতেছি, যেটা আমার না পারলেই নয়। এর পরবর্তী কথা হচ্ছে, এখন আমার এই ব্যবসাটা কিসের? কারণ আমি আপনাদেরকে বললাম আপনারা সবাই আমার কাছে 1 লাখ টাকা জমা দিলে প্রতি মাসে আমি আপনাদেরকে 2000 টাকা করে ইন্টারেস্ট দিব প্রতি মাসে। এটা কি কোনো ব্যাংক দিবে?
না দেবে না। দিবে দিবে না। না। এবার ধরেন আপনারা সবাই আমার এখানে সমানে টাকা রাখতেছেন, এখন এই যে টাকাগুলো রাখতেছেন এগুলো আমার কি রেভিনিউ না, বা জমা রাখতেছেন যাই হোক। জি দাদা। এখন এই যে টাকা সমানে ঢুকতেছে 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 ঢুকতেছে, হ্যাঁ, এখন ধরেন কথার কথা কোম্পানি আর আমি তো আলাদা আলাদা ব্যক্তি, তাই না? আমি তো এটা বলেই দিছি, ঠিক কিনা? আমার কোম্পানি যদি লিমিটেড কোম্পানি হয় আর লিমিটেড কোম্পানির ক্যাপিটাল যদি হয় 5 লাখ টাকা, অথচ আমি 1 লাখ টাকা জমা রাখলে 2,000 টাকা আপনাকে প্রতি মাসে ইন্টারেস্ট দিব, এটা বলার কারণে ধরেন বাংলাদেশের 200 কোটি টাকা আমার কোম্পানিতে জমা হয়েছে। কত টাকা? 200 কোটি। 200 কোটি টাকা। এবার আমি বলছি যে এই টাকা দিয়ে আমি এক জায়গায় ইনভেস্ট করি, ওইখান থেকে লাভ দিয়ে আমি আপনাদেরকে 2,000 টাকা করে দিই। এবার ধরেন আসলে মিথ্যা কথা, আমি কোনো ইনভেস্ট করি না, আমি সব টাকা বিদেশে পাচার করতেছি নিজে আত্মসাৎ করবো এই কারণে, ধরেন মানে এটা বোঝানোর জন্য বোঝাচ্ছি আর কি। এখন এই যে আমি নিজে আত্মসাৎ করার জন্য টাকাগুলা সব ঢুকে দিছি, একটা পর্যায়ে আমি আপনাদেরকে বলবো যে ভাই বা আপু, আপনারা যে টাকাটা রাখছেন এই টাকাটা আসলে ব্যবসা করতে গিয়ে লস হয়ে গেছে, এখন আমি তো আপনাদের টাকা দিতে পারতেছি না, শেষ। মানে আমি বলতে কি কোম্পানি আপনাদের টাকা দিতে পারতেছে না, এখন আপনি কি আমার বাসায় গিয়ে আমার হামলা করতে পারবেন? হ্যাভ ইউ দ্য রাইট টু অ্যাটাক মি? না দাদা। উত্তর হচ্ছে নাই। উত্তর না কি? নাই। না। আপনি কি আর কোম্পানির কাছে হামলা দিবেন? কোম্পানি বলবে যে আমার কাছে টাকা নাই, কোম্পানি আদালতে অ্যাপ্লাই করবে, আদালত বলবে যে কোম্পানির দেউলিয়া ঘোষণা করে দিছে, খেলা শেষ, তাই না? কথা বুঝছেন? হ্যাঁ জি দাদা। আচ্ছা, তো তার মানে হচ্ছে আমার লিমিটেড কোম্পানি হচ্ছে সেটা যেখানে কিনা শেয়ার হোল্ডারদের দায়টা তার ইনভেস্টেড শেয়ারের মধ্যে সীমাবদ্ধ, তাহলে আমার দায় কত টাকা, কত টাকার মধ্যে সীমাবদ্ধ? আমার ওই যে অথরাইজড ক্যাপিটাল কত ছিল? ধরেন 5 লাখ 5 লাখ। টাকা। তা আমার এই 5 লাখ টাকা পর্যন্ত দায় আমি ওই কোম্পানির শেয়ারের এখান থেকে পরিশোধ করবো, ব্যাস। এরপরে আর কোনো দায় নাই, আমার কেউ ধরতে পারবে না। এটা হচ্ছে কি আমার লিমিটেড বাই শেয়ার যেগুলো। এবার আসেন লিমিটেড বাই গ্যারান্টি। লিমিটেড বাই গ্যারান্টি কোনগুলা? এটা হচ্ছে আর যারা শেয়ার হোল্ডার তারা এটা বলে দিবে যে এট দ্য টাইম অফ লিকুইডেশন যদি লাইবিলিটি ক্রস করে তাহলে তার নিজের পকেট থেকে একটা নির্দিষ্ট সংখ্যক টাকা বের করে দিতে হবে এবং সেটা সে দিতে বাধ্য। সে যেই টাকাটা দিবে সেটাকে বলে গ্যারান্টি অ্যামাউন্ট, আর যেই তাকে যে টাকাটা দিতে হবে তাই। কিছু বলবেন? হ্যালো, কিছু বলবেন? আচ্ছা, আর ধরেন কথার কথা আমি আমার কোম্পানি 5 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল আছে, এবার বলছে যে যদি কোনো কারণে লিকুইডেশনে যায় এবং লাইবিলিটিটা ক্রিয়েট হয় তাহলে ওই লাইবিলিটিটাকে বিয়ার করার জন্য আমার পকেট থেকে আরো 10 লাখ টাকা দিতে হবে, শেষ। এই 10 লাখ পর্যন্ত হচ্ছে আমার গ্যারান্টি অ্যামাউন্ট, আর আমাকে বলা হবে গ্যারান্টর, ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ দাদা। এরপর যেটা আরেকটা ওইটা হচ্ছে আনলিমিটেড কোম্পানি। ওই আনলিমিটেড কোম্পানি যেটা আছে ওইটাতে হইলো গিয়া ওই যে মেম্বার আছে তার ঘরে গিয়া হামলা দিতে পারবেন যে এই আপনি কই যান, টাকা দেন, আপনার কিডনি বেচমু, চোখ বেচমু, সব বেচে দিবেন, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ দাদা। তাহলে আমরা 3 ধরনের কোম্পানি বুঝতে পারছি। হয় এগুলা খুব বেসিক ডিসকাশন, বাট বেসিক থেকেই একদিন আপনি প্রো হবেন। তো আপনাকে বেসিক কিছু জিনিস বুঝতে হবে। যেমন এই যে গত যে পিএসটি ক্লাসে যিনি ভাইয়া ছিলেন একজন মোহাম্মদ আলামিন ভাইয়া নাকি, উনি কিন্তু অলরেডি ওই যে বললাম না 6 বিষয়ের পিএল পাস করে ফেলছে, কিন্তু উনি আজকের ক্লাসে অনেক বেসিক জিনিস উনি বলছে ভাই এগুলো আমি আসলে জানতাম না। তো এমন আপনাদের মধ্যে এমন অনেক কিছু আছে এই যে একটু পরে আসবে, যেমন এই যে এখানে একটা শব্দ আছে দেখেন, আলট্রা ভায়ার্স। আলট্রা ভায়ার্স মানে কি কেউ জানেন? যারা গত ক্লাসে আমার থেকে শুনেন না এদের বাইরে থেকে কেউ জানলে বলেন, জানেন? না দাদা জানি না। আচ্ছা, জানলে পুরস্কার দিব নগদে 100 টাকা, বিকাশে চলে যাবে। আপনি আমাদের স্টুডেন্ট হন বা না হন পুরস্কার পাবেন, কোনো গুগল করবেন না, কিছু দেখবেন না। জানেন কেউ? আচ্ছা ঠিক আছে, এবার দেখেন এই কারণে বলছি এমন অনেক কিছু আছে যে আমরা কয়েকবার পরীক্ষা দিয়ে ফেলছি কিন্তু আমরা ঠিক করে দেখি নাই বা ঠিক করে পড়ি নাই, দৌড়ের উপরে আছি।
তো যে জিনিসটা আমাদেরকে শেষ করতে বলা হয় ওইটা আমরা করি না। আমরা কি করি, একবার পাশ করতে পারি নাই, হালকা পাতলার উপর বই পড়ছি, এরপর আমার অমুক ভাই আমারে বলছে যে এই শুনো এটা পড়লে হয় না ওইটাও পড়তে হয়। এবার আপনি যেটা আগে পড়ছেন এটা ঠিক করে না পড়ে অমুক ভাইয়ের ওইটা পড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আবার ওইটা যে ভালো করে পড়ছেন তাও না, আপনি আবার আরেক তো মুখ ভাই এসে আপনারা বলছেন না এটাও পড়া লাগে, তো আপনি এত অমুক তমুক সব পড়তে গিয়া আসল জিনিসই পড়া হয় নাই। সেটার জন্য আমি এটা বলছি কোনো মুক্ত উৎসাহিত কেন নাই তাই, যেটা আপনাকে দেওয়া হচ্ছে এটা যদি আপনার মাথায় থাকে আপনি পরীক্ষা হলে লিখে আসতে পারেন এবং আপনার খাতা যদি আর বুঝে তাহলে আপনি পাস করে যাবেন, শেষ। এবার আসেন আমরা যেটা বলতে কথা কেন বলছি। তো একটা কোম্পানির ক্ষেত্রে ট্রান্সফার ফ্রিলি মানে ফ্রিলি ট্রান্সফারেবল হতে পারে তার শেয়ার, পাবলিক কোম্পানির ক্ষেত্রে সেটা যদি কি হয় পাবলিক হয়। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে তো জনগণের উদ্দেশ্যে মানে অবাধে হস্তান্তরযোগ্য না, এটা আমরা জানি, তাই না? বলছে দি রাইট টু ট্রান্সফার শেয়ার ইজ স্ট্যাচুটরি রাইট এন্ড ইট ক্যানট বি টেকেন অ্যাওয়ে বাই প্রভিশন ইন দ্য আর্টিকেল। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনি আর্টিকেল দিয়ে কোনোভাবে এটাকে বাদ দিতে পারবেন না যে এটা আমি বাদ দিছি, মানে এটা হইব না, ট্রান্সফার করা যাইব না। পাবলিক কোম্পানি কিন্তু ট্রান্সফার করা যাইব না এই শেয়ার, এটা আপনি করতে পারেন না। The article shall prescribe the manner in which the such transfer of share will be made. আর্টিকেলে এটাও বলা আছে যে ট্রান্সফার করলে ট্রান্সফারটা আপনি কেমনে করবেন। It may contain bona fide and reasonable restriction on the right of members to transfer the share. অর্থাৎ এটা চাইলে কিছু হালকা পাতলা রেস্ট্রিকশন থাকতে পারে, but absolute restriction on the right of member to transfer share shall be ultra vires। এবার আলট্রা ভায়ার্স মানে কি এবার শুনেন, অ্যাবসোলুট রেস্ট্রিকশন মানে কি, মানে একেবারে রেস্ট্রিকশন করে দিছে যে ট্রান্সফার করতে পারবেন না। তাহলে আলট্রা ভায়ার্স মানে কি, আইনকে লঙ্ঘন করে যদি কোনো কাজ করা হয় এটারে আলট্রা ভায়ার্স বলে, বুঝছেন? ক্ষমতা বহির্ভূত। ক্লিয়ার, মানে আইন বহির্ভূত, এক কথায় শেষ, বিয়ন্ড দ্য লিমিট অফ লিগ্যাল পাওয়ার, সেটাই হচ্ছে আলট্রা ভায়ার্স, বুঝছেন? মানে লিগ্যাল পাওয়ার আপনারা ধরেন একটা কথার কথা, আপনারে একজনের একটু মজা করি, হ্যাঁ মজা করলে বেশি মনে থাকে, তাহলে আলট্রা ভায়ার্স বেশি মনে থাকবে। আপনি বিয়ে করতে যাবেন, মেয়ে দেখতে গেছেন, ধরেন আমি আমারে দিয়ে বুঝে আপনার দিয়ে না বুঝে পরে আবার আমি অবিবাহিত মানুষ তো আমারে দিয়ে বুঝাইতে পারবো। আমি ধরেন বিয়ে করতে যাব, মেয়ে দেখতে গেছি, এখন মেয়ে দেখতে গেলে আমি যখন আমার ফ্যামিলি নিয়ে বা আমার সবাইকে নিয়ে মেয়ে দেখতে যাব তখন তারা আমাকে কথা বলতে বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি আর হচ্ছে ও একসাথে কিছু কথাবার্তা বলো, ঠিক আছে? আমাকে কথাবার্তা করার সুযোগ দিছে, একটু পর্যন্ত আমার লিগ্যাল, তাই না? আমি চাইলে কথাবার্তা বলতে পারি, পারি কিনা? পারি কথা বলা। হ্যাঁ দাদা এদরূপ পারেন। হ্যাঁ, এখন আমি যদি চিন্তা করি আমারে কথা বলতে দিছে, এখন আমি সহ মেয়ে সহ একটা জায়গায় গেলাম, তারপর আমি টুস করে দরজা আটকে দিলাম, শেষ। এটা কি হইলো? হইলো না। তো that means কি, আপনি লিগ্যালের বাইরে যদি বিয়ন্ড কিছু করতে যান সেটাই আলট্রা ভায়ার্স। ক্লিয়ার? জি ক্লিয়ার? দাদা। আচ্ছা, এবার আসেন কমন সিল, এটা আমরা জানি, সেপারেট প্রপার্টি আমরা জানি, ক্যাপাসিটি সুয়েট সিওন বি সুট হচ্ছে আপনি কোম্পানি হিসেবে কারো এগেনস্টে মামলা করতে পারেন এবং কোম্পানির এগেনস্টেও কেউ মামলা করতে পারে, বাকিগুলো দাগে ফেলেন, এখানে আর কঠিন কিছু নাই। আচ্ছা, আর একটা কথা একটু বলে দিই, এটা আজকে হয়তো কোনো না কোনোটা দিকে ছিল কিন্তু কোনো কারণে মিস গেছে, দাগানো লাইনের মধ্যে আছে। কিছু কিছু জায়গায় আপনাকে বলে দিবে, ধরেন ডিরেক্টরের কথাই যদি বলি, ডিরেক্টরের একটা বিষয় যারা অলরেডি লর একবার পরীক্ষা দিয়েছেন তারা জানেন, আর যারা দেন নাই তারা শুনেন। সিএলএ তো পড়ে আসছেন, তো বলা হয় যে আমরা জানি যে প্রথমবার কোম্পানিতে যত ডিরেক্টর থাকে এরপরে দ্বিতীয় এজিএম এ সব ডিরেক্টররা রিটায়ারমেন্ট করেন, জানেন এটা? হ্যাঁ দাদা রিটায়ারমেন্ট করে। আচ্ছা, ওকে। এরপরে কি করে, তৃতীয়বার যারা নির্বাচিত হয় তাদের ভিতর থেকে কত অংশ তৃতীয় বছরে রিটায়ারমেন্ট করে বলেন তো?
ও তো একদম ক্লিয়ার না, বাট 1/3 হতে পারে মেবি। গুড, এই তো 1/3, এটাই জানতে চাচ্ছিলাম। 1/3 অথবা ক্লোজ টু 1/3। ফাইন। এখন ধরেন এই যে 1/3 বের হবে, তারা তো নর্মাল ওয়েতে বের হয়েছে, তাই না? হ্যাঁ দাদা। নর্মাল ওয়েতে বের হয়েছে না, মেয়াদ শেষ হয়েছে তাই বের হয়েছে, এটাই তো নাকি? এখন আমরা জানি যে ডিরেক্টরকে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন কারণে কি করা হয়, বাতিলও করা হয়, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে, হইতে পারে। এগুলো নিয়ে আমাদের বইতে জি আছে। দাদা, হয় হয় হয়। ডিরেক্টরকে আপনি যখন নিয়োগ দিবেন তখন দেওয়া হয় অর্ডিনারি রেজলিউশন অনুসারে। কি অনুসারে? অর্ডিনারি রেজুলেশন। আর ডিরেক্টরকে যখন বাইর করা হয় তখন কোন রেজলিউশনে করা হয় বলেন তো? মানে ধরেন তারা হঠাৎ বাইর করে দিল। কোন রেজলিউশন? এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন নাকি ইজিএম? গুড, তার মানে আপনি এটা জানেন, আপনি অলরেডি ল পরীক্ষা দিচ্ছেন মনে হয় কয়েকবার, নাকি দিচ্ছেন? দাদা এইবার এইটা দেয়নি, বাট ওই সিএলএ যে ওই যে মানে ওই সময় পড়ছিলাম ভালো করে আর কি, ওটুকু মাথায় আছে। পরীক্ষা দিচ্ছে এমন কি কে আছে, কাজ তোলেন তো। এখানে ল পরীক্ষা দিচ্ছে এমন কি কে আছে? বিএডে ল দিচ্ছে এমন কেউ নাই? একজনও নাই? আচ্ছা ঠিক আছে। আমি আছেন, দিয়েছিলাম কেউ দাদা। আছেন? হ্যাঁ, 2বার দিয়েছিলাম আমি। আপনি 2বার দিছেন? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক আমি টু ইউ। বি ভেরি অনেস্ট, আমি আসলে এই যে ম্যানুয়ালটা গো থ্রু করে গেছি, কিন্তু ইন ডিটেল আপনি যেরকম এই যে কিছু টার্মিনোলজি আজকে শেয়ার করলেন, অনেক কিছু মানে ইগনোর হয়েছে। অত সিরিয়াসলি আসলে আমি অ্যাটেম্প নেই নাই। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এখন ধরেন এই মাত্র যে প্রশ্নটা করছিলাম যে অর্ডিনারি রেজুলেশন দিয়ে ডিরেক্টরকে নিয়োগ দেয়, এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন দিয়ে কোনো কারণে ডিরেক্টরকে বাইর করার দরকার হলে বাইর করে দেয়। অর্ডিনারি রেজুলেশন আর এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনের মধ্যে পার্থক্য কি? যারা আমার আগের ক্লাসে ছিলেন তারা বলিয়েন, নতুন যদি কেউ বলতে চান বলেন, পুরস্কার দিব। বলেন, বলতে পারবেন? যে বলতে পারবে সেই পুরস্কার পাবে। বলেন। 50 টাকা, 50 টাকা। হ্যালো। দাদা ওইভাবে ক্লিয়ার আসছে না আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তবে 21 দিন আগে নোটিশ দিতে হয় সেটা জানি, 21 দিন আগে ইজিএম এর আগে 21 দিন আগে নোটিশ দিতে হয় না না, শেয়ার 21 হোল্ডারদের। দিন দিনের কথা তো পরে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, কেউ বলবেন না 50 টাকা। আপনি এখানে পড়েন বা না পড়েন, 50 টাকা পুরস্কার। আচ্ছা যান, আর একটু বাড়াই দিলাম, 100 টাকা। দেখেন, আমরা অনেক কিছু আছে কি, অনেক পরিচিতি, কিন্তু ওই যে জিনিসটা কি, এই বাইরে আমার প্রিভিয়াস স্টুডেন্ট কেউ মিলে উত্তর দিতেন না, তখন ওনারা জানতে পারে। হ্যাঁ, ওনারা আমার কোনো না কোনো ক্লাসে বা সিএলে থাকতে আমি পড়াইছিলাম, তখন হয়তো শুনছি। আচ্ছা বলতেছি শুনুন। কোনো একটা মিটিং এর ক্ষেত্রে বা যে রেজলিউশনের ক্ষেত্রে সিদ্ধান্তটা ধরেন 2 ভাগের 1 ভাগ বা 50% মানুষের দ্বারা গৃহীত হয়, মানে 50% মানুষ হ্যাঁ বললে হ্যাঁ, 50%-এর বেশি, মোর দেন 50%, মানে ধরেন যেই সকল জায়গাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মোর দেন 50% ভোটকে কাউন্ট করা হয়, ওইটাকে বলা হয় অর্ডিনারি রেজলিউশন। কি বলে? অর্ডিনারি রেজলিউশন। আর যে সকল ক্ষেত্রে 4 ভাগের 3 ভাগ বা 75% ভোটের দরকার হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, ওইটারে বলে এক্সট্রা অর্ডিনারি রেজলিউশন। বুঝছেন? এখানে কোনো 3-3-এর কোনো হিসাবই নেই। রিয়া। হ্যালো। জি। আচ্ছা, হ্যাঁ দাদা, দাদা ক্লিয়ার। হ্যাঁ, এবার এখানে যেটা মূলত বোঝার দরকার ছিল, আমার মনে হয়েছে এটা আপনারা অনেকে জানেন না, তো বললাম, এবার সুন্দর করে দাগাই ফেলেন। এখানে আর কিছু নাই। ট্রান্সফারেবল শেয়ার, কমন সিল, সেপারেট প্রপার্টি, এগুলো বলছি সামটাইমস। আচ্ছা, এবার আসেন, এখানে একটা জিনিস দেখেন। Sometimes the necessity of the situation may compel the legal authorities to trigger the corporate legal entity to look into individual member who are in fact real beneficial owner of the corporate property, knowing as lifting or piercing the corporate veil. এটা মানে কি বলেন তো? হুম
কেউ বলতে পারবেন? হুম, পারবেন? হ্যালো। না দাদা দাদা এটা কি এরকম কোনো বিষয় যে অনেক সময় কোম্পানি তার যারা মালিক যারা থাকে, ডাইরেক্টর বা শেয়ার হোল্ডার, ওরা অনেক কিছু লুকায় রাখে নিজেদের ভিতর থেকে। অনেক সময় এটাকে সামনে নিয়ে আসতে হয়, তারা আপনার আনলফুল কিছু ট্রানজেকশন করে সেটাকে হাইড করার জন্য। বিষয়টা কি এরকম কিছু? আচ্ছা, ওকে, আপনি কাছাকাছি গেছেন কিন্তু বিষয়টা এটা না। হ্যাঁ, এবার আমি একটু বলি। আমরা কি বলছিলাম যে একটা কোম্পানি এবং মালিক একটা অপর থেকে আলাদা হিসেবে গণ্য, বলছি না? জি জি প্রথমে তো বলছি। তার মানে কি কোম্পানির কিছু হলে আপনি গিয়ে মালিকের কলার ধরতে পারেন না, বলছি কিনা? না পারবো না বলছি। এখন ধরেন কথার কথা, আমরা একটা উদাহরণ আজকে দিছি না যে একটা নতুন কোম্পানি যেখানে একজন ব্যক্তি কোম্পানিটা খুললো, সে প্রতি লাখে 2,000 টাকা তাকে দিবে বলছে, সব টাকা সে ঢুকাইতে আছে, এরপরে সে উড়াল দিব, বলছিলাম কিনা? জি জি হ্যাঁ। এখন যখন কোর্টে যদি এটা ধরতে পারে যে এই ব্যক্তি আসলে উড়াল দেওয়ার প্ল্যানে আছে এবং এটা তার পার্সোনাল বেনিফিটের জন্য সে পুরো একটা কোম্পানি রান করতেছে, এটা যদি কোর্ট ধরতে পারে, ঠিক আছে, তখন কোর্ট বলবে যে কোম্পানি আর ব্যক্তি সেপারেট ব্যক্তি সত্তা হইলেও আপনি গিয়া ওই ব্যক্তির কলার দিতে পারেন, বুঝছেন? আর এটাই হচ্ছে লিফটিং অর পিয়ার্সিং দা কর্পোরেট ভিউ, বুঝছেন এবার? জি দাদা দাদা এটা কি কারণ কোর্টে আপনি রায় যদি লাগবে না? কোম্পানির কলার ধরেন, কোম্পানির তো কিছুই নেই, সব খালি, তাহলে কলার কাজ ধরতে হইব ওই ব্যক্তির মালিকের। যে সব টাকা নিয়ে ফারার হইবে, তাই না? এখন যদি আপনারে কোর্টে ওই রাইট না দেয় তাহলে তো ওই ব্যক্তি তাড়াতাড়ি ফারার হয়ে যাবে। এই কারণে এখানে এই জিনিসটা ডিপেন্ড করবে শুধুমাত্র কোর্ট যদি আপনাকে অ্যাপ্রুভাল দেয় এবং কোন ইন্ডিভিজুয়াল, এই যে এটা তখন হয় যখন এই যে when corporate bodies declare the individual member may be held liable for its act, মানে তখন হচ্ছে ইন্ডিভিজুয়াল মেম্বারই লায়াবল হবে, অর্থাৎ তার কাছে গিয়ে টাকা পয়সা সব আপনি কালেক্ট করবেন। ক্লিয়ার? জি দাদা ওকে, এবার যা আছে এগুলা সব সোজা দিনই টাকাতে থাকে, কুইক কুইক। দেখাইছেন? যা দেখা যায় সব টাকা। জি দাদা ওকে, আচ্ছা, আমি এখন তো বেশি লাগাইতেছি, পরীক্ষার আগের দিন আরো কমাই দিব। হ্যাঁ, তো এত টেনশন নিয়েন না। মানে কিছুদিন পরে, এখন তো সবুজ কালি দিতেছি, কিছুদিন পরে এটা আবার লাল কালি করে দিব, তখন আর এত দাগ থাকবে না, দাগ আরো কমে যাবে। হ্যাঁ, বাট প্রাইমারিলি আমি জানি যে আপনাদের অনেক গ্যাপ আছে, তো তাই একটু বেশি পড়তে বলতেছি। পরীক্ষার আগের দিন এত পড়া লাগবে না। এবার আসেন কর্পোরেশন, এটা আমরা জানি, এখানে বোঝানোর মতো কিছু নাই। কর্পোরেশন হচ্ছে একটা আর্টিফিশিয়াল দিয়ে, invisible, intangible, but existing only in terms of law. It is an corporate personality known by a CEO, office, and acting student manager. মানে এটা অনেকটা কোম্পানির মতোই, এটাই। The state-owned industrial units in Bangladesh function under the control and supervision of a statutory body, which are known as sector corporation. যেমন ধরেন যে সকল বিষয়গুলো কোন একটা বডির আন্ডারে মানে পরিচালিত হয়, ওই বডিকে বলা হচ্ছে কর্পোরেশন, যেটাকে সেক্টর কর্পোরেশন বলে। They are autonomous since those have own rules and regulation. তারা হচ্ছে স্বায়ত্তশাসিত, তারা তাদের নিজেদের রুলস রেগুলেশন নিজেরা বানায়। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং, এগুলো অলরেডি আমরা জানি। এটা হচ্ছে আন্ডারটেকিং ইজ টু টেক আপ এ ভেঞ্চার টু ডু সামথিং, সাম ডিড অর সাম কাইন্ড অফ টাস্ক ফর পারফরমেন্স, অর্থাৎ আপনি কোনো একটা কিছু করার জন্য আপনি যা রেডি হয়ে নামছেন, এটাই হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং। এটা একটা ইন্ডাস্ট্রিকে ডিপেন্ড করে শেষ।
এখানে যা আছে এটা হচ্ছে আপনারা লিখে বুঝবেন, পেঁচানোর মতো কিছু নাই। এবার আসেন টাইপ অফ কোম্পানি, যেগুলো একদম সহজ। প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, আর একটা কোম্পানি আছে, এটা হচ্ছে 1% কোম্পানি। 1% কোম্পানির বেলায় আপনার একজন ব্যক্তি থাকে শেয়ার হোল্ডার, একজন ব্যক্তি ডিরেক্টরও থাকে। এই শেয়ার হোল্ডার, ডিরেক্টর, পরিচালনা আছে, ডিরেক্টর শেয়ার হোল্ডার জিজ্ঞেস করে একজন। আরেকটা একটু কথা বলে দিচ্ছি, একটা কোম্পানির ক্ষেত্রে বছরে কয়টা বোর্ড মিটিং হওয়া বাধ্যতামূলক করতে হচ্ছে। সবাই কি ভাইয়ার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? সবাই ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? গ্লিচিং না না হচ্ছে। না না শোনা যাচ্ছে মানে না, না, হ্যাঁ, না, একটু ইয়ে হচ্ছে। বলতেছে না তো না, তো বলতেছে না তো আপনারা না কেউ, বলেন না কেন? একদম ঘ্যার ঘ্যার করতেছে। মানে আমার ভাইয়া কথা শোনা হচ্ছে, যায় না বেশ। শোনাই যাচ্ছে আপনারা না, এত ঘ্যার ঘ্যার সুন্দর ঘ্যার ঘ্যার করতেছে। কি বলেন, ঘ্যার ঘ্যার করতেছে? জি ভাইয়া, এখন আবার একটু এখনো? শোনা যাইতেছে। এখন ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে, এখন ঠিক আছে। 1 2 3 টেস্টিং টেস্টিং। হ্যাঁ দাদা, এখন ঠিক হচ্ছে, মনে হয় ইয়াটা জি, দূরে এখন সরে ঠিক গেছিল আছে। মেবি। তাহলে কিন্তু ধরেন আমি সবার আগে জারিন তাসনিম পুরো একটা গোলাপ ফুল, আপনি জানেন উনি ছাড়া তো মনে হয় ক্লাসের মধ্যে পড়ানি নেই। মানে হচ্ছে যে ক্লাসে কি আওয়াজ হইতেছে, আমি কি নেটওয়ার্কের মধ্যে আছি, মানে এগুলা তো আপনারা কেউ কথাই বলেন না। তো আমি তো বোঝাচ্ছি কেন, আপনি যদি কথা না বলেন তাহলে আমি কি করব? আমি কি জানবো আপনি শুনতেছেন নাকি শুনতেছেন না? তো এই ক্ষেত্রে যেটা না। অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে, আন্ডারটেকিং থেকে আবার বলেন ভাইয়া, তাহলে হয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং কিছুই না, এটা জাস্ট কোন একটা কাজ করার জন্য আপনি কোন একটা ভেঞ্চার স্টার্ট করছেন, এটা আন্ডারটেকিং শেষ। যে ইন্ডাস্ট্রিতে করতেছেন এটাই refers to any establishment, organization, manufacturing unit engaged in production, processing of any good। মানে আপনি কোন একটা কিছু করার জন্য আপনি প্রোডাকশনে গেছেন, প্রসেসিং এ গেছেন, তখন এই ক্ষেত্রে এটা ওই ইন্ডাস্ট্রি আন্ডারটেকিং হয়ে যাবে, শেষ ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং। এবার কোম্পানির কথা আমি বলতে নিছিলাম, কোম্পানি 3 ধরনের হয়, মানে মূলত 2 ধরনের, পাবলিক আর প্রাইভেট। প্রাইভেটের আন্ডারে 1% কে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে? 1% কিসের আন্ডারে দেখা হয়? প্রাইভেটের। প্রাইভেটের। হ্যাঁ, এখন যেটা আমি বোঝাইতে নিছিলাম যে পাবলিকের ক্ষেত্রে হচ্ছে এগুলো সব মিনিমাম জিনিসপত্র, এখানে বোঝানোর মতো কিছু নাই। আর এখানে আমার আমি অলরেডি বুঝে শেয়ার, লিমিটেড বাই গ্যারান্টি, আনলিমিটেড কোম্পানিগুলো অলরেডি আগে বোঝানো হয়ে গেছে। মেইন যে জিনিসগুলো আছে সেগুলো আমি মুখে বলতেছি, লেখা না থাকলেও শুনেন ভালো করে। আর যেগুলো আছে এগুলো লাগাই দিতে পারবো। আসেন আপনি এটা খেয়াল করবেন, আমি প্রত্যেকটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে কিন্তু লাগাই, যে এটা পড়তে আরো শান্ত, আরো মজার। আচ্ছা, তো কথা হচ্ছে যে আমার একটা কোম্পানির ক্ষেত্রে বছরে বোর্ড মিটিং হইতে হয় সর্বনিম্ন 4টা। কয়টা? 4টা। কয়টা? 4টা। এখন আমি যদি আপনাকে এটা প্রশ্ন করি যে 1% কোম্পানির ক্ষেত্রে বোর্ড মিটিং এ কতজন মিলে মিটিং করবে বলেন তো? কিবোর্ড মিটিং হবে না, একজন মানুষের কিবোর্ড মিটিং করবে। কথা শোনা যায় না। 1% এর ডিরেক্টরিতে একজন, তাহলে কতজন হ্যাঁ, মিলে তো আমার প্রশ্ন হচ্ছে এটা, যে কতজন মিলে মিটিং করবে, নাকি 1% মিটিং করা লাগে না? স্যার আমি এটাও ভাঙিয়ে দিলাম যে মিটিং কতজন মিলে করবে নাকি মিটিং করা লাগে না। লাগে? হুম, মিটিং করা লাগে না। আচ্ছা, আর কেউ? আচ্ছা ওকে, না দাদা, আমিও ওরকমই। 1% মিটিং করা লাগে, লাগে। ওই একজন যে একজন আছে বোর্ড মিটিং মাইনাস আছে, বুঝা গেছে? সাধারণ লাগে না, কি লাগে না? কজন লাগে? আবার সমস্যা করতেছে, আবার সমস্যা করতেছে। ও, আচ্ছা এখন 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 ঠিক আছে? জি ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দাদা, কি এখন? এখন শোনা এখন যাচ্ছে। ঠিক আছে। আমি বললাম যে 1% কোম্পানিতেও মিটিং করা লাগে, এবং ওই মিটিং একজনই করবে, একজনেই মিটিং করবে। মিটিং করা বাধ্যতামূলক, মানে বছরে 4টা মিটিং করতেই হবে। এবং এখানে যে মিটিং মাইনাসটা হবে এটা ওই ব্যক্তির সিল সিগনেচার ওই ব্যক্তিটা থাকবো আর কি, বোঝা গেছে?
কিন্তু করতে হবে, এবং এটা কেন করা, এটা হচ্ছে নিয়ম, করতে হবে তাই, শেষ। কিন্তু সব তো সে নিজেই ডিসাইড করে। তাও একটা মিটিং হবে, ওই মিটিং এ সে নিজে সিগনেচার করে মিটিং মাইনার্সটা ক্রিয়েট হবে, সবই থাকবে, উনি একা একা মিটিং করবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এগুলো অনেক ইউনিক জিনিসপত্র ভাই, বইতে লেখা নাই, বুঝছেন? তো এটার জন্য বলতেছি, মন দিয়ে আমার কথাগুলো শুনেন। আচ্ছা, এখানে আর কোনো কিছু নাই, যা বোঝানোর আমি বুঝাই দিছি। আর এটা তো আমরা সবাই জানি যে পাবলিক কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 7 জন। 7 জন সর্বোচ্চ আনলিমিটেড। আনলিমিটেড। হ্যাঁ? আনলিমিটেড। কেউ যদি এটার উত্তর বলেন আনলিমিটেড, তাহলে তার উত্তর ভুল। নো লিমিট। সর্বোচ্চ হচ্ছে শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। আনলিমিটেড মানে কি? সীমাবদ্ধ। আপনি শেয়ার শেয়ার দ্বারা আছে সীমাবদ্ধ। 5 লাখ, শেয়ার আছে 5 লাখ, আপনি কি 10 কোটি আনতে পারবেন নাকি? পারবেন না না তো। না না, তাহলে তো তার মানে ধরতে হবে আপ যে টু শেয়ার, শেয়ার। হ্যাঁ, আপ টু শেয়ার। এই কথাগুলো কেন আমি বলি জানেন? আজকে যদি এমসিকিউ হইতো, আপনারা ভুল করতেন না, হয়তো অপশন দেখলে মনে পড়তো যে ও হ্যাঁ, এটা তো আপ টু শেয়ার, হ্যাঁ এটা তো আছে। আনলিমিটেড হয়তো বলতেন, অপশন আনলিমিটেডও থাকতো, আবার আপ টু শেয়ারও থাকতো, বা শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকতো। যেহেতু এটা রিটেন, দেখা যাবে আপনারা অনেকেই কি বলবেন, আনলিমিটেড লিখে দিবেন, খেলা তো শেষ। এই কারণে এগুলা খুব মন দিয়ে বুঝে বুঝে এগুলাকে আলাদা করে পড়তে হবে। আচ্ছা, এবার আসেন প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে কি? প্রাইভেট লিমিটেড এখানে পাবলিকের খেলা শেষ, প্রাইভেটেরটা কই গেল? আচ্ছা, প্রাইভেটেরটা এখানে সব এটা দিছে, 1% কোম্পানি দিল। তা আমি বলে দিচ্ছি শুনেন, প্রাইভেটে হচ্ছে কি সর্বনিম্ন কতজন? 2 জন। জন। 20 জন। সর্বোচ্চ 50। 50 জি। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, সর্বোচ্চ 50 জন শেয়ার হোল্ডার এমপ্লয়ি বাদ দিয়ে, এখন ধরেন আমি বললাম যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে যেখানে সদস্য সংখ্যা বা শেয়ার হোল্ডার 60 জন। কতজন? 60 জন। আর এর মধ্যে 10 জন এই কোম্পানিতে চাকরি করে। 10 জন এই কোম্পানিতে কি করে? চাকরি করে। তাহলে এটা কি কোম্পানি অ্যাক্ট অনুসারে ঠিক হয়েছে নাকি হয় নাই? উত্তর কি হবে? ঠিক আছে, প্রাইভেট করতে হবে। ঠিক হয়েছে। কারণ কি, 60 জন থেকে 10 জন বাদ দিলে 50 জন। তার মানে আমি তো ওই চাকরিজীবী শেয়ার হোল্ডার বাদ দিয়ে তো 50 জন পাইতেছি, তাই না? চাকরি করে মানে অন্য জায়গায় চাকরি করে না, এই কোম্পানিতে চাকরি করতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? জি। এখন ধরেন এই পদ্ধতি একটা সুবিধা আছে। কি সুবিধা? কারণ আপনি আপনার কোম্পানি, কারণ মানুষ বলে না যে টাকার বেশি দরকার হলে মানুষ পাবলিক কোম্পানি বানায়, কারণ টাকা তো 50 জনের বেশি থেকে নিতে পারবে না। কিন্তু উত্তর হচ্ছে, সে যদি চালাক হয় তাহলে সে পাবলিক না বানাইও টাকা কালেক্ট করতে পারবে। কিভাবে? ধরেন আপনার টাকা কালেক্ট করবেন 100 জনের থেকে, তাহলে কি করবেন আপনি? 50 জনের ঘোষণা করবেন তারা হচ্ছে এই কোম্পানির চাকরিজীবী, তাদেরকে প্রতি মাসে একটা লামসাম অ্যামাউন্ট দিবেন, যে সে এখানে এই উপদেষ্টা ওই উপদেষ্টা হিসেবে চাকরিরত। ব্যাস, তাহলে আপনার টাকা কালেকশনও হয়ে গেল, আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানিও থাকতে পারতেছেন, পাবলিকে যাইতে হইতেছে না। কারণ যত পাবলিকে যাবেন, যত লিস্টেডে যাবেন, তত প্যারা বেশি, লিগ্যাল রিকোয়ারমেন্ট বেড়ে যাবে, তাই না? জি। বুঝছেন? আচ্ছা, এই যে হ্যাঁ দাদা। জিনিসগুলো আগে জানতেন তো নাকি, না আজকেই জানছেন? সত্যি বলেন, দাদা সত্যি এই বলেন। পার্টটা আমার কাছে নিউ। আচ্ছা আচ্ছা, ওকে। যেমন এই যে আমি আপনাদের আজকে কি কি নিউ ছিল আমি বলতেছি। প্রথমত আল্ট্রাভায়োলেটস কি, এটা নিউ ছিল। তারপরে হচ্ছে আপনার মানে কি যেন বলে, এই যে লিফটিং দ্য কর্পোরেট ভিড, এটা নিউ ছিল। তারপরে হচ্ছে অর্ডিনারি রেজলিউশন, এক্সট্রা অর্ডিনারি রেজলিউশন, নিউ ছিল। তারপর হচ্ছে আপনার শেয়ার হোল্ডার ডিরেক্টরের ব্যাপারটা, মানে ওই যে শেয়ার হোল্ডার এমপ্লয়ি, নিউ ছিল। জি। তারপর হচ্ছে বোর্ড মিটিং, বছরে 4টা করতেই হবে, একজনের ক্ষেত্রে দিলে একজনের বোর্ড মিটিং করবে, নিউ ছিল। এরকম অনেকগুলো জিনিস আছে নিউ ছিল। আবার কিছু জিনিস আছে নিউ না, ওল্ড ছিল, আপনি পড়ছেন বাট আপনি জানতেন না জিনিসটা আসলে কি, শুধু মুখস্থ করছেন। ঠিক আছে? এগুলা খুব বুঝে বুঝে পড়তে হবে, হ্যাঁ? আচ্ছা, এরপর কি, কনভার্সন অফ প্রাইভেট কোম্পানি ইনটু পাবলিক কোম্পানি বলতে, কোনো একটা প্রাইভেট কোম্পানিকে যদি পাবলিক কোম্পানিতে কনভার্ট করতে হয়, তাহলে আর্টিকেল চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে?
আর্টিকেল। এখন কোম্পানি দুটো গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে মেমোরেন্ডাম। কোনটার পাওয়ার বেশি? মেমোরেন্ডামের। মেমোরেন্ডামের, ফাইন। তার মানে আর্টিকেলের পাওয়ার কম। আচ্ছা, কম। একটা কাজ করে শুনেন, আর আর্টিকেল শুড অলওয়েজ বি রিলেটেড টু মেমোরেন্ডাম, মানে আর্টিকেল অবশ্যই মেমোরেন্ডামের সাথে মিল রেখে করতে হবে, থাকতে হবে। আর আর্টিকেল যদি মেমোরেন্ডামের বাইরে কিছু করা যাবে? তোর হচ্ছে না, কি বে- না, না যদি যাবে না, করতে কল হয় তাহলে ইনভ্যালিড হবে। হ্যাঁ, তাহলে মেমোরেন্ডামকে চেঞ্জ করে তারপর আর্টিকেলে করতে জি, হবে, তাই তো? করতে হবে। জি। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আপনাদের বোঝাচ্ছিল, কিন্তু আজকে আমি এখানে রাখতেছি কারণ আমার এখানে যাত্রা বিরতি দিছে, আর আজকের ক্লাস এখানে শেষ। তো আমি যা জানতে চাচ্ছি যে আপনাদের মধ্যে কারা কারা আমাদের সাথে থাকতে আগ্রহী, একটু হ্যান্ড রেজ করেন। যাত্রা বিরতি না দিলে আরো কতক্ষণ পড়াইতাম। সো আমাদের সাথে কারা কারা পেড মেম্বার হিসেবে এখনো এনরোল করেন নাই কিন্তু করতে চাচ্ছেন, একটু হ্যান্ড রেজ করেন তো। লতে পেড মেম্বার হিসেবে এনরোল করেন না কিন্তু করতে চাচ্ছেন। যারা এনরোল অলরেডি করছেন তাদের হাত তোলার দরকার নেই, ঠিক আছে? এখানে কয়েকজন আছে এনরোল মেম্বার, তারা হাত তুলিয়েন না। যারা, যাক বাবা, খুবই ভাল লাগলো ভাই, মানে মোটামুটি যারা দেখতেছেন সবাই ক্লাসে থাকবে তার মানে, ঠিক আছে fine। তো যাদের যাদের হচ্ছে এনরোল করার ইচ্ছা আছে তারা চাইলে একটা কথা মনে রাখবেন ভাই, স্ট্রাইক দ্য আয়রন হোয়েন ইট ইজ হট বলে একটা কথা আছে। তো আপনাদের এখন শরীরে তেজ আছে, তো 2 দিন আগে পরীক্ষার রেজাল্ট দিছে, সবার কথাই বলতেছে। ফেল হয়েছে অনেকেই, যাদের ফেল হয়েছে তাদের শরীরে এখন মোটিভেশন ইনক্রিজ করতেছে। এখন যদি এনরোল করেন এটা ভালো কাজে দিবে, আর যদি এখন না করেন মনে নেন যে আমি একটু দেখি এই সেই। আই থিঙ্ক যে আজকের যে সেশনটা ছিল এটা আপনাদের এনরোল করার জন্য সাফিসিয়েন্ট। এবং কেন সাফিসিয়েন্ট, যে পুরো বই আমি এভাবে করে আপনাদেরকে ডেলিভারি দিব, এটা নিয়ে কোনো ডাউট নাই। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা যারা যারা এনরোল করতে আগ্রহী তারা চাইলে এনরোল করতে পারেন, ওকে? আর এনরোল করার জন্য আমাদের যেটা বললাম, আমাদের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। আশা করি আপনারা জানেন। প্রতি বিষয়ের জন্য এটা 2টা ইনস্টলমেন্টে পে করা যায়, 4,000 এখন, 4,000 এক মাস পর। আপনি যদি এট এ টাইম পে করেন তাহলে হচ্ছে 6,000 টাকা। তার মানে ইনস্টলমেন্টে করলে 8,000, এট এ টাইম করলে 6,000। শেষ। কি দিতে হবে? এখন উপরে যে সিএলপি পাশে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটাতে বিকাশ বা নগদে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে এটার স্ক্রিনশটটা শেয়ার করবেন, সাথে আপনার আইসিবির যে প্রোফাইলটা আছে এটার স্ক্রিনশটটা দিবেন, আর সাবজেক্টের নাম লিখে দিবেন। শেষ, ঠিক আছে? তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর দেখে ভালো লাগলো যে মোটামুটি ভালোই ক্লাস হবে এবং ভালো একটা রেজাল্টও আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আর আপনাদের নিজের থেকে কোনো কিছু আমারও জানানোর থাকলে জানাইয়েন। আমি বিশ্বাস করি যে আমারও আপনাদের থেকে শিখার আছে। আপনারা অনেক সিনিয়র, প্র্যাকটিক্যালি আমার থেকে বেশি জানেন। হয়তো আমি থিওরিক্যালি জানতে পারি, প্র্যাকটিক্যালি আপনারা তো বেশি জানেন। সরি, সেক্ষেত্রে পার্টিসিপেট করবেন, কথাবার্তা বলবেন, ওকে? জি দাদা দাদা। আমার ধন্যবাদ একটা কোশ্চেন সবাইকে। ছিল, আমি বলবো? বলেন বলেন। আচ্ছা, আমি একটু লেট করে জয়েন করেছি, তো এই জন্য হয়তো আপনি কভার করে গেছেন। আমাদের হুম, এই যে ম্যানুয়ালটা পড়ানোর পরে কোশ্চেন সলভ করানো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে। আচ্ছা আচ্ছা, আর পুরো কোর্সটাই হচ্ছে অনলাইন বেস? হ্যাঁ, পুরাটাই অনলাইন বেসড। আচ্ছা, কিছু মক টেস্ট কি নেওয়া হবে দাদা? হ্যাঁ, 500 টাকা করে, এটা আলাদা চার্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনার ওই যে কর্পোরেট ট্যাক্স এর জন্য কি ফিস সেম? সেম, সব সাবজেক্টে সেম ফি, সব সেম ফি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। জি দাদা। আচ্ছা, আর কর্পোরেট ট্যাক্স পড়তে চাইলে আমার একটা বই আছে, নীলটাতে পাওয়া যায়, কিনতে পারেন, 600 টাকা দাম। আর ল এর জন্য কিচ্ছু লাগবে না, জাস্ট কোর্স ফি দিবেন, ভিতরে ঢুকে যাবেন, শেষ। বাকিটা আমি দেখে নিব, থ্যাংক ইউ। ওকে? আর কারো কি কোনো কিছু জানার আছে? কারণ ভাই বাসের ডোর ক্লোজ করবে, তো আমি এখন না বের হইলে আবার সমস্যা আছে। দাদা ক্লাসগুলো ইউজুয়ালি কয়টার দিকে হয়? আর মানে উইকলি কয়টা? উইকলি 2টা, সব সাবজেক্ট উইকলি 2টা ক্লাস হয়। আচ্ছা, আর টাইমিংটা? টাইমিং হচ্ছে রুটিন দিয়ে দিব, রুটিন অনুসারে হবে, হ্যাঁ? 15 তারিখ থেকে রুটিন অনুসারে ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি, ওকে শিওর। আচ্ছা, আর আর কোনো কিছু জানতে চান? আর কি কোনো বিষয় জানার আছে? আমি একটা না প্রশ্ন দাদা, করতে আবার পারি? আজকের জন্য না দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ।
ওকে দেন। তো আমি মোটামুটি আরেকটা ডিভাইস থেকে জয়েন করছি। আর হচ্ছে আপনারা কি বলে, যারা যারা ইন্টারেস্টেড আছেন, আমি বলবো যে যেহেতু এখন একটা আপনাদের পিক টাইম কেন বলতেছি, কারণ হচ্ছে এই মুহূর্তে আপনাদের সবার হাতে টাকা পয়সাও আছে, এটা ট্রুলি স্পিকিং। তো যখন আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করবেন, তখন দেখবেন আপনার ওইটার প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করবে যে হ্যাঁ আমি এখানে দিছি, এখন আমাকে রেগুলার ক্লাসে ঢুকতে হবে। আর যখন আপনার মধ্যে মানে কোথাও ইনভেস্টমেন্ট থাকবে না বা কোনো কিছু হারানোর চান্সেস নাই, হ্যাঁ হ্যাঁ এখনই নামবো ভাই, তো তখন হচ্ছে যে আপনি এতটা সিরিয়াসনেস নিয়ে পড়বেন না। তো এই ক্ষেত্রে হচ্ছে ইট ইজ এ, আপনি বলতে পারেন পার্মানেন্ট ইনভেস্টমেন্ট। কেন পার্মানেন্ট ইনভেস্টমেন্ট? জাস্ট ফর আপনি এখান থেকে যে শুধুমাত্র মানে এখানে পাশ করেছেন ব্যাস এটাই বিষয়টা এমন না, এখানে এমন অনেক তথ্য পাবেন, অনেক তথ্য পাবেন যেটা কিনা আপনার পাশের পাশাপাশিও আপনার পরবর্তীর জন্য খুবই 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 দরকারি। ঠিক আছে? তো আমি আপনাকে বলবো যে যেভাবেই হোক, মানে যদি আমাদের এখানে থাকেন এইটা নিয়ে আসবেন যে ভাই আমি পাশ করব। আর এখানে এমন কোনো ব্যক্তি এনরোল করবেন না, এটা আল্লাহর হস্তে করবেন না যে আমি একবার দেখি পরীক্ষা দিই, ধরেন আমি যেটা বুঝলাম এখানে একজন দুইজন গতবার পরীক্ষা দিছে আর বাকিরা হইছে কি নতুন পাবলিক। তো নতুন পাবলিকদের মধ্যে বলতেছি তারা এমন কেউ জয়েন করিয়েন না যে কিনা হচ্ছে আচ্ছা একবার আমি দাদার সাথে থেকে পরীক্ষা দিয়ে দেখি কি হয়। দেখি কি হয় আলা পাবলিকের এখানে আসার দরকার নাই। ঠিক আছে? আপনার ইন্টেনশন এটা নিয়ে আসবেন যে ভাই আমি আগামীবার পাশ করব, শেষ ফাইনাল। এবার যদি হোক বা না হোক, ওই যে তিনটা বিষয় আর কিছুটা লাখেরও ব্যাপার আছে ভাই, তো এই ক্ষেত্রে হচ্ছে সেটা আলাদা বিষয়। বাট ওই দেখি কি হয় ওরা পাবলিকের আসার দরকার নাই। আর ওই যে ক্লাসের শুরুতে আমি একটা আপুর কথা বলছিলাম না, আপুটা এখন দেখতেছি ক্লাসে আছে, আমি তো আরেকটা ডিভাইসে এখন সবার নাম টাম দেখতেছি। এই যে রুবাইয়া আপু, আপনি আছেন? শুনতেছেন? রুবাইয়া ইসলাম, হ্যালো হ্যালো। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা হয়তোবা দেখতেছেন কিনা, রুবাইয়া ইসলাম নামে একটা দাদা দলের এটা আছে, একটা আইডি আছে না, উনি হচ্ছেন সেই আপু যিনি কিনা এখনো সিএলএ থাকাকালীনই পিএল এর অডিট পাস করে গেছে, তাও ফার্স্ট সিটিং এ। বুঝছেন? একদম প্রথমবারেই উনি এটা করছে। সো এটার জন্য হচ্ছে যে আমার মনে হয় উনি হয়তোবা কোনো কারণে দূরে বা কাছে কিনা আই ডোন্ট নো, যাই হোক। তো এখন বিষয়টা হচ্ছে এমন যে আপনারাও যদি এই ধরনের ইন্টেনশন থাকে তাহলে আসেন ভাই, আপনারাও করবেন। আর বাকিটা কিছুটা সৃষ্টিকর্তার হাতে অনেক কিছু আছে, এই আর কি। ঠিক আছে? তো আর কোনো কিছু জি জানার দাদা, না থাকলে আজকের মতো আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। হ্যাঁ, ধন্যবাদ জি সবাইকে, দাদা, ভালো থাকবেন। থ্যাংক ভাইয়া ইউ দাদা। আজকের জন্য এখানে। দাদা থ্যাংক ইউ। ভাইয়া, আমি একটা ফোন করতেছি, একটু ফোনটা ধরেন। আচ্ছা আচ্ছা, ধরতেছি ধরতেছি, আমি বের হয়ে নিয়ে আগে তারপর ধরতেছি। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আল্লাহ দাদা। ওয়ালাইকুম আসসালাম।